সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল আই এর নিউ ইয়র্ক স্টুডিও থেকে। চ্যানেল আই এর নিয়মিত আয়োজন প্রবাসের কথা। এই নিয়মিত আয়োজনের মধ্যে বিশেষ আয়োজন হলো স্থানীয় পত্রিকাগুলি নিয়ে আলোচনা। আজকে আমরা স্টুডিওতে নিউ ইয়র্কের স্থানীয় পত্রিকাগুলি নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল হাসানকে। পুরো অনুষ্ঠানে থাকবো আমি শাহাবুদ্দিন সাগর। নাজমুল হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সাগর। আমরা আগেই বলেছি যে স্থানীয় পত্রিকাগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমার হাতে এখন ঠিকানা। নামানো হবে সেনাবাহিনী, নিরাপদ আশ্রয়ের খুঁজে নথিপত্রবিহীন অভিবাসীরা, ট্রাম্পের ইমিগ্রেশন ক্র্যাকডাউন প্ল্যান, এটা ঠিকানার প্রধান শিরোনাম। তার আরেকটি শিরোনাম করেছে চারের ফেরে ইউনুস, ভারতের হিন্দু বোমা, ইসকনে ফরহাদ মজহার। ঠিকানার শেষ পাতার প্রধান শিরোনাম $100 মিলিয়ন ডিজিটাল দস্যুতা, নিউ ইয়র্কে অভিযুক্ত বাংলাদেশি দুই ভাই। সাপ্তাহিক নবযুগ, ট্রাম্প দায়িত্ব গ্রহণ করবেন 20 জানুয়ারি, অভিবাসন নীতি শিথিল বাইডেন প্রশাসনের। জ্যামাইকায় ডাকাতি, পুলিশের গুলিতে ডাকাত নিহত। সাপ্তাহিক সাদা কালো, এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়ার প্রাণোচ্ছ্বাস, ওনাকে আনতে পেরে আমরা গর্বিত, ডক্টর মোহাম্মদ ইউনূস। সাপ্তাহিক বাঙালি, কাজ করার শর্ত সহ ট্রাম্পের নতুন প্রশাসনের, মেডিকেড সুবিধা কাট করার পরিকল্পনা। কার মামলা কে করে, কতবার করে, হত্যা মামলার নামে বাংলাদেশে মিথ্যার ব্যাসাতি। সাপ্তাহিক বাংলাদেশ, দিল্লিতে হাসিনার দেশ বিরোধী ভয়ঙ্কর পরিকল্পনা, নির্বাচনই কি গণঅভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, সরকার চায় সংস্কার, বিএনপি নির্বাচন। সাপ্তাহিক দেশ, নির্বাচন সহ নানা ইস্যুতে বিব্রত অন্তর্বর্তী সরকার। সাপ্তাহিক আজকাল, আওয়ামী লীগের $5 মিলিয়ন তহবিল, ডক্টর ইউনূস সরকারকে অস্থির করার প্রকল্প। সাপ্তাহিক প্রবাস, রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, বিতর্ক তুঙ্গে। নাজমুল হাসান, আমরা কোন বিষয়টাকে আজকে আলোচনার মধ্যে আনতে পারি? আমরা দেখলাম ঠিকানার প্রধান শিরোনাম বা আরও একটি পত্রিকা শিরোনাম করেছে যে ট্রাম্প নিয়ে, ট্রাম্পের শাসন, এটি কি হবে। আসলে ট্রাম্প যেদিনে নির্বাচিত হয়েছেন নভেম্বরের 5 তারিখ, তারপর থেকে সেদিন রাত থেকেই আমরা নতুন একটা আমেরিকার কথা আমাদের মাথায় আসতে শুরু করে। যদিও আমরা ধারণা করেছিলাম ট্রাম্পই জিতবে, অনেকেই সেটা ছিল অনেকের মনেই, কিন্তু ট্রাম্প যে কথাগুলি বলেছেন নির্বাচনের আগে, যে বিশেষ করে তার দুটো এজেন্ডা খুব বরাবরই প্রতিটি নির্বাচনী সবাই তিনি বলেছেন। তার মধ্যে একটি ছিল ইমিগ্রেশন, আরেকটি ছিল অর্থনৈতিক অবস্থা। আর ইমিগ্রেশনের বিষয়টি খুব সামনে চলে আসে। তার কারণটা হচ্ছে যে বিশেষ করে বাইডেন প্রশাসন গত কয়েক বছরে, আমি বলবো গত 3 বছরে মূলত সীমান্ত দিয়ে, সাউদার্ন সীমান্ত যেটাকে আমরা বলি যুক্তরাষ্ট্রের, মেক্সিকো সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মানুষ যুক্তরাষ্ট্রে প্রবেশ করে এবং বিভিন্ন স্টেটে তারা আশ্রয় নেয়। বিশেষ করে ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেটগুলো, যেগুলো মূলত স্যাংচুয়ারি স্টেট হিসাবে, সিটি হিসাবে পরিচিত, এতে জনমনে বিভিন্ন ধরনের ক্ষোভ দেখা যায়। তার কারণটা হচ্ছে, এবং এই ক্ষোভের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো যারা এদেশে রেগুলার ইমিগ্রেশন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রে এসেছেন, অনেক বছর অপেক্ষা করেছেন, কারো ভাই হিসাবে, কারো বাবা হিসাবে, কারো সন্তান হিসাবে, কারো মা হিসাবে, কারো স্ত্রী হিসাবে আসার জন্য, কিন্তু তারা যখন দেখলেন যে তারা অপেক্ষা করেছেন কিন্তু অন্যরা সীমান্ত দিয়ে পার হয়ে এসে এখানে 5 স্টার হোটেলে থাকেন, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন, এটাতে ক্ষোভ সৃষ্টি, এবং এই ক্ষোভটি খুব কাজে লাগিয়েছে নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প যে বিষয়গুলোকে, এবং আপনাদের অনেকেরই মনে আছে 2016 সাল থেকেই ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচন শুরু করেন, তখন থেকেই তিনি কিন্তু ইমিগ্রেশন ইস্যুটাকেই তার মূল ইস্যু হিসাবে চিহ্নিত করেন এবং প্রচার করতে থাকেন, এবং সেটি গত 8 বছরে সেটি বেশ গুরুত্বপূর্ণ অবস্থানে চলে এসেছে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটি করেন সেটি খুব একটা সবসময় করতে পেরেছেন তার 4 বছর মেয়াদে, সেটিও বলা যায় না। কিন্তু এবার পরিস্থিতি একটু ভিন্ন। তার কারণটা হচ্ছে যে এবার ডোনাল্ড ট্রাম্প এমন একটি বিজয় অর্জন করেছেন যেটি তার এক অ্যাবসলিউট, এটা আমি বলবো এম্পায়ার প্রেসিডেন্সির মতো, অনেকটা সম্রাটের মতন। আর সিনেট তার দখলে, তার পার্টির নিয়ন্ত্রণে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ তার পার্টির নিয়ন্ত্রণে, হোয়াইট হাউস তার নিয়ন্ত্রণে, দলের ভিতরে তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। বিরোধীরা এমনভাবে পরাস্ত হয়েছেন যে তারাও খুব সাহস করে কিছু বলতে পারছেন না ট্রাম্পের নীতিমালার বিরুদ্ধে। ট্রাম্প যে কাজটি করতে পারেন বলে আমার ধারণা,
সেটা হচ্ছে প্রচলিত যে আইনগুলি আছে ইমিগ্রেশনের, যেমন ধরেন ডিপোর্টেশনটাকে আমরা এই মুহূর্তে খুব সিরিয়াসলি ভাবি। তার কারণটা হচ্ছে ডিপোর্টেশন এমনই একটি জিনিস যে আমেরিকাতে যদি আপনার এই প্রক্রিয়াটি শেষ হয়ে যায়, তখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ যারা এনফোর্সমেন্টে থাকে তারা আপনাকে আপনার যে দেশ থেকে এসেছেন সে দেশে পাঠিয়ে দিতে পারেন। আতঙ্কটা মূলত সেখান থেকেই। আরেকটি ব্যাপার যেটি আমি লক্ষ্য করেছি আমাদের কমিটির বিভিন্ন অভিবাসীদের জীবনের দিকের কথা জেনে, সেটি হচ্ছে যে অনেকেই বিভিন্ন প্রক্রিয়ায় এদেশে ইমিগ্রেশন সুবিধার জন্য আবেদন করে থাকেন, কিন্তু আবেদনের প্রক্রিয়া নাকচ হলে কিংবা তাদের আবেদন মঞ্জুর না হলে তারা চুপচাপ থাকেন, আর কিছু করেন না, চুপচাপ বসে থাকেন। আদালতের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, আইনজীবীদের সাথে পরামর্শ করা কিংবা তার জন্য অন্য কোনো সুযোগ আছে কিনা, এগুলি তারা মূলত গ্রহণ করেন না। একটা ডিপোর্টেশন অর্ডার মাথায় রেখে কিংবা পকেটে রেখে কিংবা বাড়ির ড্রয়ারে রেখে দিয়েই তারা তাদের জীবন নির্বাহ করতে শুরু করেন সাধারণ মানুষের মতন। কিন্তু এই ট্রাম্প প্রেসিডেন্সি কিন্তু সেই ব্যাপারটাকে সামনে নিয়ে এসেছে। এখন ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, যেটি তার টম হার্মানকে তিনি নিয়োগ দিয়েছেন বর্ডার জাজ হিসেবে, তিনি যেভাবে কথা বলছেন তাতে মনে হচ্ছে এনফোর্সমেন্টের ব্যাপারে অন্তত প্রাথমিকভাবে যদি আমি ধরে নেই, ডোনাল্ড ট্রাম্প যার প্রথম দিন দায়িত্বভার পাওয়ার পর যে এক্সিকিউটিভ অর্ডার দিবেন বলে ধারণা করা হচ্ছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের যাদেরকে বের করার জন্য ট্রাম্পের অন্য কোনো ঝামেলায় যেতে হবে না, আইনি ঝামেলায় যেতে হবে না। আপনার বিরুদ্ধে চূড়ান্ত ডিপোর্টেশন অর্ডার আছেই, আপনাকে ধরলেই তারা এখন পাঠিয়ে দিতে পারবে। হ্যাঁ, কিন্তু এর পারও একটা ব্যাপার আছে, কিন্তু যাদের চূড়ান্ত ডিপোর্টেশন হয়ে গিয়েছে তারপরেও তাদের একটা সুযোগ কিন্তু এখনো আছে। আমি মনে করি আমাদের সংবাদপত্রগুলোতে সেই সুযোগের ব্যাপারটা বেশি করে তুলে ধরা উচিত। তার কারণ হচ্ছে যে অভিবাসী সমাজে আতঙ্ক থাকবেই। অভিবাসী সমাজ তো এই দেশের সাথে ব্ল্যান্ড হতে মিশতে সময় লাগে। সেই জন্য আমি বলছি যে যেই ঠিকানা বলেন আরো অনেক ব্যাপারে সংবাদপত্র সবখানেই যুক্তরাষ্ট্র জুড়েই মেইন স্ট্রিম মিডিয়াতেও এই ব্যাপারটা আছে যে কিভাবে ট্রাম্প ডিপোর্টেশনটাকে এক্সিকিউট করবেন। কিন্তু একটি বিষয় হলো, অনেকেই বলছে এই যে এত বড় প্ল্যানটি বাস্তবায়ন করতে যে অর্থের দরকার, সেই অর্থ কি ট্রাম্প পাবেন? আমি একটা কথা বলি, এক্ষেত্রে ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট এবার নির্বাচিত হয়েছেন, অর্থ তার জন্য কোনো কিছুতে সমস্যা হবে বলে মনে করে। যুক্তরাষ্ট্র যদি কয়েক বিলিয়ন ডলার ইউক্রেন যুদ্ধে খরচ করতে পারে, বিভিন্ন দেশকে চাই, আজকেই খবর আছে যে 454 মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র মাফ করে দিয়েছে বাইডেন প্রশাসন ইউক্রেনকে দেওয়া অর্থ। তো ট্রাম্প যদি চান যে এনফোর্সমেন্টটাকে ইস্যু করবেন, অর্থাৎ ডিপোর্টেশন প্রক্রিয়াটাকে তিনি সচল রাখবেন আর তিনি কার্যকর করবেন, তাহলে আমার মনে হয় না কংগ্রেসে তার ফান্ডিংয়ের সমস্যা হবে। সমস্যা যেটা হতে পারে সেটা লজিস্টিক্সের সমস্যা। এতগুলি লোককে খুঁজে বের করা, ডিপোর্টেশন চূড়ান্ত যাদের, তাদেরকে খুঁজে বের করাটা লজিস্টিক্যাল প্রবলেম হতে পারে। অনেকে বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়তে পারেন, হয়তোবা তাদেরকে ধরে পাঠানো সেই ব্যাপারটা একটু লজিস্টিক মানে লোক বলে সমস্যা হতে পারে। তবে অর্থ আমার মনে হয় না ডিপোর্টেশনের ক্ষেত্রে কোনো একটা সমস্যা হবে। 5ই নভেম্বর যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তো ট্রাম্প প্রেসিডেন্ট ইলেক্ট এখন। তো আপনার কি মনে হয়েছে যে সীমান্তে লোকজন আসা কমেছে? আমরা যে রিপোর্টগুলো বিভিন্ন মেইনস্ট্রিম মিডিয়াতে পাচ্ছি সেটা হচ্ছে যে সীমান্তে প্রচুর লোক জড়ো হচ্ছে এখন, হয়তো বা সেইভাবে প্রবেশ করতে এখনো পারছে না। তার কারণ আরেকটা জিনিস এখানে খুব আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই সীমান্তে যারা বর্ডার সিকিউরিটির দায়িত্বে আছে কিংবা বিভিন্ন ল এনফোর্সমেন্টের যারা আছেন, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে তাদের সক্রিয়তা, তাদের প্রেজেন্স, তাদের উপস্থিতি, তাদের ভূমিকা একটু বেড়েছে। তারা কেমন যে হঠাৎ করে একটা মানে একটা সাহস তাদের ভিতরে এসেছে ল এনফোর্সমেন্টের লোকদের। আমি নিজেও দেখেছি সাবওয়েতে, আগে যখন দেখতাম পুলিশ নির্বিকার দাঁড়িয়ে থাকতো, কেউ সাবওয়ের ভাড়া না দিয়ে যদি প্রবেশও করতো তাহলে কিছু বলতো না, এখন কিন্তু তারা ধরছে, এখন কিন্তু তারা একটু এনফোর্সমেন্ট করার চেষ্টা করছে। তার কারণটা হচ্ছে তারা প্রশাসন থেকে ব্যাকআপটা পাবে, এই ধারণা তাদের। আরেকটা জিনিস যেটা আমি মনে করি সেটি হচ্ছে যে আজকেই যে খবরটা এসেছে সেটার সাথে আমি একটু সংযুক্ত করি, যুক্তরাষ্ট্রের শুধু মেক্সিকো বর্ডার না, এখন ট্রাম্পের যারা এই ইমিগ্রেশন এনফোর্সমেন্টের দায়িত্বে এবং বিশেষ করে যিনি বর্ডার যায়, তিনি আজকে বলেছেন যে নর্দার্ন বর্ডার, যেটাকে আমরা বলি কানাডা বর্ডার, সেই বর্ডারটাও তারা এইবার নজরে আনবেন। সেই বর্ডার দিয়েও তারা এখন তাদের যে তথ্য তাদের হাতে, যে বিপুল পরিমাণ মানুষ কানাডা থেকে যুক্তরাষ্ট্রে নির্বিঘ্নে আসার সুযোগ পাচ্ছে। কোনো না কোনোভাবে কানাডা প্রশাসন এই সুযোগটি করে দিচ্ছে বলে ট্রাম্পের ট্রানজিশন টিমের বেশ কয়েকজন কর্মকর্তা আজকে বলেছেন। এক্ষেত্রে ট্রুডোর যে সরকারটি এখন কানাডায় রয়েছে তাদের সাথেও একটা দেন দরবারের ব্যাপার হয়তো বা ট্রাম্প প্রশাসন হবে, যেমনটি এখন মেক্সিকোর সাথে হচ্ছে। তবে লোকজন যুক্তরাষ্ট্রে আসার আগ্রহটা কখনোই কমবে না। যুক্তরাষ্ট্রের অর্থনীতি যেহেতু তাদেরকে অ্যাবজর্ব করতে পারে, আপনি দেখেন যুক্তরাষ্ট্রে আনএমপ্লয়মেন্ট এখন মাত্র 4%-এর নিচে।
তা আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ মানুষ কাজের অনুমতি না থাকা সত্ত্বেও কাজ করার সুযোগ পাচ্ছে, কাজ করছে। এখন এই যে ইকোনমির অবস্থা, যে অর্থনীতির অবস্থা, সেই অর্থনীতিতে সংযুক্ত হওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ যারা স্ব দেশে আয়ের সুযোগ নেই, অন্য সুযোগ নেই, নিরাপত্তার সুযোগ নেই, তাদের সন্তানদের বড় করার কোনো বড় সুযোগ নেই, তারা আমেরিকার দিকে অলওয়েজ সবসময় দৃষ্টি থাকবে। আমরা তাহলে এবার কমিউনিটির কিছু নিউজে আসি। আপনার জামাইকাতে ডাকাতি হয়েছে, যে সন্ধ্যায় 3টা ডাকাতির পরেই পুলিশের গুলিতে ডাকাত নিহত হয়েছে। অনেকে বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আবার অবনতির দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিউ ইয়র্কে বরাবরই আমি মনে করি খুব একটা ভালো ছিল না গত 3-4 বছরে। আমরা মাঝে মধ্যেই দেখি দিনে 3-4টি খুন, পুলিশের রেড, অ্যাটাক, সাবওয়েতে আক্রমণ, এটা অহরহ আছে। তবে একটা কথা আমি যেটা বলি এখন, সেটি হচ্ছে যে পুলিশ বিভাগ 3 মাস 4 মাস পর পর যে স্ট্যাটিস্টিক্সগুলো আমাদেরকে দেয় আমরা দেখি, তাতে বলা হয় যে কখনো বলা হয় সাবওয়েতে মাগিং কমে গেছে, মার্ডার কমে গেছে, কিন্তু মিসডেমিনার বেড়ে গেছে সাবওয়ে। এবং এই একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি, যেটি আমি যদি প্রসঙ্গে একটা কথা উল্লেখ করি, সেটা হচ্ছে যখন নিউ ইয়র্কে ডেভিড ডিঙ্কিন্সের মেয়র ছিলেন, ডেভিড ডিঙ্কিন্স, সেই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছিল। আমি যেহেতু সেই সময় নিউ ইয়র্কে ছিলাম, মেয়র এরিক অ্যাডামসের প্রশাসনের সময় অনেকটা আইন শৃঙ্খলার দিক থেকে যদি আমরা তুলনা করি, তাহলে ডেভিড ডিঙ্কিন্সের প্রশাসন যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছিল, মেয়র অ্যাডামসের সময় আমরা দেখি যে অনেকটা সেরকম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটি হচ্ছে যে মেয়র ডিঙ্কিন্সের পরেই রিপাবলিকান রুডি জুলিয়ানি এসেছিল এবং নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলা যায় অনেকটা রাতারাতি উন্নতি হয়েছিল। এবং আমরা লক্ষ্য করেছি, এটা হয়তো এইভাবে না বলে যদি ওইভাবেও বলি, যে যখনই নিউ ইয়র্কে এমন একটা লিবারেল প্রশাসন আসে, বিশেষ করে ডেমোক্রেটরা যেহেতু লিবারেল পার্টি, তারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে একটু কম, তারা সেটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কড়াকড়ি ব্যাপারটা কমিয়ে দেন, কিছুটা অনেকটা সহানুভূতিশীল হন অনেক ক্ষেত্রে। এবং সেই ক্ষেত্রে যারা এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য দেয়, তারা সুযোগ বুঝে সেটা ব্যবস্থা নেন। আমি মনে করি জামাইকাতে তাই ঘটেছে। তবে এখন আমি যেটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের ভিতরে, সেটা তারা যেই সেক্টরে থাকুক, লং আইল্যান্ড পুলিশ বলুন, নিউ ইয়র্ক সিটি পুলিশ বলুন, এমটিএ পুলিশ বলুন, তাদের ভিতরে নতুন ধরনের একটা তেজ এসেছে, যেটা আমি লক্ষ্য করছি বিভিন্ন জায়গায়। পুলিশের একটা, আপনার পুলিশের এনফোর্সমেন্ট শুধু গুলি করে মেরে ফেললেই পুলিশের এনফোর্সমেন্ট না, পুলিশের দৃষ্টিটাও কিন্তু অনেক সময় খুব ইম্পর্টেন্ট। সেইটি হতে যাচ্ছে। এবং জানুয়ারির 20 তারিখ যখন ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেবে, সমগ্র যুক্তরাষ্ট্র জুড়েই আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারটা এই প্রশাসন অত্যন্ত গুরুত্বের সাথে, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি রিপাবলিকানরা যখনই সরকারে থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ডেমোক্র্যাট প্রশাসনের তুলনায় কিছুটা উন্নত হয়। আপনি জানেন কমিউনিটিতে খুব আলোচনা হচ্ছে যে $100 মিলিয়ন ডিজিটাল দস্যুতা, নিউ ইয়র্কে অভিযুক্ত 2 বাংলাদেশি। আসলে এই খবর একটু তথ্যগত ভুল আছে খবরটাতে। এটা $10 মিলিয়ন হবে, $100 মিলিয়ন না। এটা একটা পাইরেসির মার্কেট। এই 2 ভাই, এক ভাই বাকলার চিকটাগুয়া যে একটা শহর আছে, সেখানে থাকে তার বাড়ি, আর তার ভাই থাকে ঢাকায়। তারা মিলে একটা জয়েন্ট অপারেশন করছে, পাইরেসি। এবং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলি যে আমাদের কমোডিতেও, আমাদের এই বাংলাদেশি প্রবাসী কমোডিতেও দীর্ঘদিন ধরে অনেকে কেবল বক্সের ব্যবসা করেন। এটাও কিন্তু পাইরেসি, এটা এক ধরনের পাইরেসি। আপনি দেখবেন যে কেবল কোম্পানির বক্সগুলো, কোম্পানিগুলো বিজ্ঞাপন দিচ্ছে বিভিন্ন সংবাদপত্রে যে আমাদের 400 চ্যানেল, 300 চ্যানেল, 200 চ্যানেল, মাসে $20, $30। এইটা অনেকটা সেরকমেরই ছিল। তবে এরা করতো কি, এরা স্পোর্টস শোগুলি করতো। যুক্তরাষ্ট্রে স্পোর্টস শো যেগুলি আছে, যেমন NFL গেমস, ফুটবল গেম যেগুলি বলে, এগুলি $বিলিয়নস রেভিনিউর ব্যাপার। সেই জন্য তারা এই বিষয়টাকে তাদের নজরে এসেছে। নজরে আসার পরে তারা যখন ফেডারেল গভর্নমেন্টকে কমপ্লেন করলো, ফেডারেল গভর্নমেন্ট তদন্ত করার পর তারা এই সাইটগুলো খুঁজে বের করলো। এবং এই খুঁজে বের করার পরে তারা একটা বিরাট নেটওয়ার্ক বাইর করলো। এবং সেই নেটওয়ার্কে তারা দেখতে পেল যে এখানকার স্পোর্টস শোগুলো হ্যাক করে, কোনোভাবে প্রযুক্তি ব্যবহার করে হ্যাক করে, সেগুলি লন্ডন এবং ইউরোপের আরেকটা কান্ট্রি, ইংল্যান্ড এবং আরেকটা কান্ট্রি থেকে, সার্ভার থেকে সেগুলো প্রচার করা হয় বিশ্বে। এবং এই কাজটি নিউ ইয়র্কে যিনি আছেন, তিনি এগুলি আমেরিকার এই টেলিভিশন শো এবং মার্কেট তার ভাইয়ের মাধ্যমে অন্য সার্ভারগুলিতেও করেন। এখন এই যে পুরো প্রসেসটা যখন সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি বললেন, কেসটা যখন ফরমালি ইন্ডিক্ট করা হলো, তখন তিনি বুঝিয়ে দিলেন যে কিভাবে এই মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং
আরেকটা ব্যাপার বলি, যারা এই কাজটি করেছে দুই ভাই যাদের অপারেশন, এটা আমার মনে 24/7 তাদের কোম্পানিটার নাম ছিল, 24/7 এরকম একটা নাম। তো তারা সেটার মাধ্যমে প্রতি মাসে $10 করে নিত যারা এই রেগুলার খেলাগুলি দেখতো, এবং এদের কাস্টমার বেশিরভাগই কিন্তু ছিল আমেরিকান দর্শক। তার কারণ হচ্ছে আমেরিকানরা তো $30 $40 হুলু ইউটিউব চ্যানেল আদি যদি $10 সেই জিনিসটা দেখতে পায়, তারা সে দেখেছে। কিন্তু তখন এই বিভিন্ন এই নেটওয়ার্কগুলো খুঁজে বের করছে। এখন আমার যেটা ধারণা, আমি যেটা মনে করি, এর মাধ্যমে বাংলাদেশের অনেক টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানও কিন্তু নিউ ইয়র্কে পাইরেসি হয়, বক্সে দেওয়া। আমি জানি না বাংলাদেশে যেমন ধরেন চ্যানেল আই, এই আরও এনটিভি যারা আছে, তাদের যে শোগুলি পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে দেখানো, এগুলোর কি কপিরাইট আছে? যদি কপিরাইট না থাকে যদি না থেকে থাকে তাহলে কিন্তু এখন খুবই দুঃসময় তাদের জন্য। তার কারণ এক ধরনের এনফোর্সমেন্ট যখন আমেরিকাতে শুরু হয় তখন সেটা কিন্তু বিস্তৃত হয়। যে এখন ধরেন আমি লক্ষ্য করেছি যখন বিশ্বকাপ নিউ ইয়র্কে হচ্ছিল তখন আমাদের এখানকার অনেক চ্যানেল, বাংলাদেশের যারা রেজিস্টার ছিল তাদের চ্যানেল পাইরেসি করে এখানে ক্রিকেট খেলাও দেখিয়েছে। তো আমার মনে হয় ভবিষ্যতে এই ব্যাপারে সতর্ক হওয়ার প্রয়োজন আছে, এবং বাংলাদেশের যে সমস্ত চ্যানেলগুলো কিংবা স্পোর্টস চ্যানেলগুলো, ক্রিকেট চ্যানেলগুলো, এগুলো যখন যারা তাদের বক্সে ঢুকাচ্ছেন, এখন বক্স দিয়ে প্রদর্শনের ব্যবস্থা করছেন, এটা কিন্তু এক ধরনের পাইরেসি, এবং এই আইনে যদি তারা ধরা পড়েন তাহলে বুঝতে পারছেন শাস্তি অ্যাটলিস্ট আজকে যারা দেখবেন তারা 30 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে। আরেকটি খবর আছে, পিপিপি লোন নিয়ে বাড়ি কেনায় কুইন্সে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে। আমরা ব্রুকলিনেও দেখছিলাম এ ধরনের ঘটনা। আপনি বিষয়টা পিপিপি লোনের ব্যাপারটা আসলে আমি একটা কথা বলি, পিপিপি লোনটা দেওয়া হয়েছিল একটা সার্টেন এমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য। এটা কারোর যিনি ব্যবসা করছেন তার পার্সোনাল বেনিফিটের জন্য এই লোনটা প্রোভাইড করা হয়নি। এই লোনটা একটু সহজ শর্তে দেওয়া হয়েছিল, এবং যখন প্যান্ডেমিকের সময় ব্যবসাগুলিকে সুবিধা দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, বিশেষ করে এমপ্লয়িদেরকে যাতে তারা রিটেইন করতে পারে, এমপ্লয়িরা যাতে সেখানে অব্যাহত রাখতে পারে, সেই জন্য তাদেরকে এই পিপিপি লোনটা সুবিধা হয়েছে। কিন্তু এই পিপিপি লোনের জালিয়াতি হয়েছে, পিপিপি লোনের অপব্যবহার হয়েছে, এই নিয়ে তদন্তের কাজটা কিন্তু চলমান। সংখ্যার দিক থেকে যেই পরিমাণ জালিয়াতির কথা আমরা সর্বত্রই শুনতে পাই, তুলনামূলকভাবে সেই পরিমাণ আইনি ব্যবস্থা এখনো হয়নি। তবে মাঝে মধ্যে এটি হচ্ছে এবং ভবিষ্যতে হবে। তবে যারাই করেছেন এই পিপিপি লোন নিয়ে কোনোভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছেন কিংবা যে জন্য লোন নিয়েছেন সেই জন্য সেটি কাজে ব্যবহার না করে অন্য গাড়ি ক্রয় করেছেন, দামি গাড়ি বাড়ি এগুলো ক্রয় করেছেন, তারা যদি ধরা পড়েন অবশ্যই শাস্তি পাবেন, এবং তাদের ধরার ব্যাপারটি চলমান একটি প্রক্রিয়া। প্রবাস পত্রিকার প্রধান শিরোনামকে আমরা দেখলাম, রাষ্ট্র সংস্কার নাকি নির্বাচন, বিতর্ক এখন তুঙ্গে। এছাড়া বাংলাদেশের যতসব পত্রিকা নিউ ইয়র্কে আছে প্রায় পত্রিকায় যে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ছবি যেটি সেনাকুঞ্জে অনুষ্ঠানে ছিল সেই ছবিও প্রকাশ করেছে। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এটি একটা চলমান সংবাদের একটি অংশ বাংলাদেশে চলছে। সংস্কারের যে কথাটা আপনি বললেন, সংস্কার নাকি নির্বাচন, এখন এই সরকার যখন দায়িত্বভার গ্রহণ করে তখন তারা বলেছিল যে সংস্কার প্রক্রিয়া তারা সম্পন্ন করে নির্বাচন দেবে। এখন সংস্কারটা কিসের? রাষ্ট্রের সংস্কার, নির্বাচন প্রক্রিয়া সংস্কার, রাজনৈতিক দল গঠনের সংস্কার, নিবন্ধনের সংস্কার, ভোটার হওয়ার বা পদ্ধতিটা সংস্কার। রাজনৈতিক দলগুলোর দাবি হচ্ছে যে দ্রুত নির্বাচন ব্যবস্থাটা সংস্কার করে, যাতে বাংলাদেশের মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, যাকে পছন্দ হয় তাকে ভোট দিবেন, এবং ভোট দেওয়া যে নৈতিক মানবিক তাদের যে রাষ্ট্রীয় অধিকার, সাংবিধানিক অধিকার, সেটি যাতে তারা প্রয়োগ করতে পারেন। আর প্রফেসর ইউনূসের সাথে যে বিষয়টি উঠেছে বেগম খালেদা জিয়ার, আপনার কাছে মনে আছে যে 2000 খুব সম্ভবত আমি যদি স্মরণ করতে পারি 2010 কি 11 সালে যখন ম্যাডাম বিরোধী দলীয় নেত্রী ছিলেন, তখন কংগ্রেসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটাকে বলি ফ্রিডম মেডেল যেটাকে আমরা বলি, সেটা তাকে দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে। এটা অত্যন্ত বিরল একটি সম্মান। পৃথিবীতে মাত্র খুব সম্ভবত 4 জন লোক আছেন যারা একই সাথে নোবেলও পেয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মানগুলোও পেয়েছেন। সম্মান প্রফেসর ইউনূস তাদের একজন, এবং সেই জন্য সেদিন বিরোধী দলীয় নেত্রী হিসেবেও কংগ্রেসে দাঁড়িয়ে তিনি প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানিয়েছিলেন, দেশের অত্যন্ত সম্মানের গর্বিত সন্তান হিসাবে বলেছেন, তিনি নিজেও গর্বিত। আমার মনে হয় এই প্রথম প্রফেসর ইউনূস সামনাসামনি সুযোগ পেলেন
বেগম জিয়াকে কৃতজ্ঞতা জানানোর জন্য, এবং তিনি সেই সুযোগটি গ্রহণ করেছেন। বেগম জিয়াও আপনি তো, আমরা যারাই বাংলাদেশের, আপনাদের দীর্ঘদিন বাংলাদেশ ছিলেন, রাজনীতি কভার করেছেন, আমরাও এখানে দেখেছি প্রবাসে বেগম জিয়া অত্যন্ত সজ্জন একজন মানুষ রাজনৈতিকভাবে। তিনি কথা কম বলেন, এবং আমরা লক্ষ্য করেছেন সেই অনুষ্ঠানে ভিডিও আমরা দেখেছি, তিনি কথা কম বলেছেন। বেগম জিয়ার আরেকটু বিশেষ দিক আমি লক্ষ্য করেছি, তিনি হাসি দিয়ে কিংবা তার চোখের চাহনি দিয়ে কিংবা কথা বলার এক্সপ্রেশন যেটাকে আমরা বলি, সেটা দিয়ে তিনি অনেক কিছু বুঝিয়ে দেন। তবে ওনাদের ভিতরে যেই আলোচনাটি সেটি খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে হয়েছে, এবং বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন রাজনীতিবিদ, এটা তো অস্বীকার করার উপায় নেই। বেগম জিয়া, প্রফেসর ইউনূস তাকে শ্রদ্ধা জানিয়েছেন, এটি হওয়া উচিত বাংলাদেশে। ধন্যবাদ নাজমুল হাসান আমাদের স্টুডিওতে এসে আপনি সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের এই নিয়মিত আয়োজন আপনারা দেখতে চাইলে প্রতি সপ্তাহে চোখ রাখতে পারেন চ্যানেল আইয়ের পর্দায়।